পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর। রেডিও রেডিও যাদবপুর 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023-এর সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নবপ্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা শুরু করব। আজকের পর্বের বিষয় আমন ধানের প্রধান কীটশত্রু এবং তার নিয়ন্ত্রণ। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর কিঙ্কর সাহা, যিনি রাজ্য কীট তত্ত্ববিদ, পশ্চিমবঙ্গ সরকার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। নমস্কার। আচ্ছা, আমরা তো বিষয় রেখেছি যে আমন ধানের প্রধান কীটশত্রু ও তার নিয়ন্ত্রণ। নিশ্চয়ই। তো প্রথমেই আমরা যদি একটু আপনার থেকে জেনে নিতে পারি যে এই আমন ধানের গুরুত্বপূর্ণ পোকা বা কীটশত্রু বলতে আমরা ঠিক কোনগুলোকে বোঝাচ্ছি? পশ্চিমবঙ্গে আমরা 3টে মরশুমে ধান চাষ করি, আউশ, আমন এবং বোরো। কৃষক বন্ধুরা যে আগামী 15 অগাস্ট থেকে যেটা রোয়া করবেন, সেই ধানটা হচ্ছে আমাদের আমন ধান। এই আমন ধান চাষ করতে গিয়ে কৃষক বন্ধুরা বিভিন্ন ধরনের
রোগ পোকা আরও অনেক রকমের বাধার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে বিভিন্ন ধরনের কীটশত্রু আছে যারা ধান গাছের বিভিন্ন জায়গাতে কোনো না কোনোভাবে উৎপাদনের ক্ষতি করছে। এখনকার সময়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন যেটাকে আমরা বলি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, যার জন্য যে সমস্ত কৃষি কীট শত্রুকে নিয়ে আমরা আগে কোনোদিন ভাবতামই না, এখন ওরাই অনেকটা জায়গা জুড়ে বসে গেছে, কারণ এরা অনেকটা জায়গা জুড়ে নিয়েছে এবং পরবর্তী সময়ে দেখা যাচ্ছে এদের মানে আধিক্যটা অনেকটা বেড়েছে। তার ফলে বিভিন্ন ধরনের কীটশত্রু কিন্তু আমাদের এই ধান গাছে আসছে। যেমন একটা হচ্ছে আমাদের ধানের মাজরা পোকা, সেটা হলুদ রঙের হয় এবং তাতে এখন একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তারপরে আছে আমাদের পাতা মোড়া পোকা, যেটাকে আমরা লিফ ফোল্ডার বলি, এইটাও একটা সমস্যা। পামরি পোকা কালো রঙের হয়, এটা গায়ের মধ্যে কাটা কাটা থাকে, এইটা একটা পোকা আছে যেটাকে আমরা লক্ষ্মী পোকা গ্রামের দিকে বলে। তাছাড়াও সবুজ শ্যামা পোকা, আপনারা সবসময় পুজোর সময়টাও দেখবেন, হ্যাঁ শ্যামা পোকা সবুজ রঙের হয় এবং কালো কালো ছোপ ছোপ দাগ থাকে, শোষক গোত্র একটা পোকা, সেটা একটা হচ্ছে। এবং বাদামি শোষক পোকা বর্তমানে এই কয়েক বছর ধরে আমরা উত্তর 24 পরগনা বা হুগলি হাওড়া আমাদের যে সমস্ত জায়গাতে ধান চাষ হয় সব জায়গাতে এই সমস্ত এই যে শোষক পোকার আক্রমণ দিনকে দিন বেড়ে চলেছে এবং তার ফলে দেখা যাচ্ছে কয়েকদিনের মধ্যে ধান গাছটা খড়ের মতো হয়ে যাচ্ছে। এইটা একটা আছে। ভেপু পোকা যারা হচ্ছে পান্ডুয়া হুগলির এই সমস্ত জায়গাতে একটা ভেপু পোকা আছে, পেঁয়াজকলির মতো লম্বা হয়ে যায়, এইটা একটা। আর হচ্ছে গন্ধি পোকা, যখন ধান গাছের দুধ আসে সেই সময় একটা পোকা হয়, সেটা গন্ধি পোকা, ধানের দুধটাকে খেয়ে নেয়, দেখবেন যে চাল যখন হয় তখন কালো কালো স্পট হয়ে যায়। এইটা একটা হচ্ছে। বর্তমানে আমি যেটা বলছিলাম যে গ্লোবাল ওয়ার্মিং, যার ফলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মাকড়ের উপদ্রব হচ্ছে, এইটা একটা। এবং সবশেষে আছে যখন ধান কাটার আগে আগে শীষ কাটা লেদা পোকা, যখন শীষটাকে কেটে দেয়, এই মোটামুটি কতগুলো আমাদের ধানের ক্ষতিকার। এছাড়াও আমরা দেখেছি যে সমস্ত ড্রাই জায়গা, বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাতে একটা পোকা আছে দয়ে পোকা বলি, সাদা রঙের, এই পোকাটাও এখন বর্তমানে আমাদের ধান গাছে ক্ষতি করছে। আচ্ছা, এই যে আপনি এতগুলো পোকার কথা বললেন এবং সেই সমস্ত পোকাগুলো যে আক্রমণ করছে এবং তার ফলে কি লক্ষণ দেখা দিচ্ছে সেগুলো আপনি বললেন, তো একটু জানতে চাইবো যে এই পোকা থেকে সুরক্ষিত রাখার জন্য চাষি বন্ধুরা কি ব্যবস্থা অবলম্বন করবেন? সুরক্ষিত রাখার জন্য যেটা করবে সেটা আমি পরে আসছি, কারণ হচ্ছে আগে পোকাটাকে চিনতে হবে। কৃষক বন্ধুরা যদি পোকাটাই ঠিকঠাকভাবে না চেনে তাহলে পরে সুরক্ষাটা আমরা খুব ইজিভাবে করতে পারবো। আচ্ছা, ধরুন আমি একটা জিনিস জানি, ধানের মাজরা পোকা, এটা একটা বিরাট সমস্যা হয়েছে। আমি বলছি যেমন এটা কখন হয়, যে খরিফ মরশুমে, যেটা আগামী যেটা হবে জুলাই থেকে একদম অক্টোবরের শেষ পর্যন্ত এই পোকার আক্রমণ হবে। এবং এই পোকার আক্রমণটা কিভাবে বুঝবো, কিভাবে হয়, যখন ধান গাছ বীজতলাতে থাকে সেই সময় হতে পারে, বা আমরা ধান গাছ সাধারণত কি করি যে খারিফ সিজনে হচ্ছে যেটা আমন ধান, সেটা হচ্ছে বীজতলা তৈরি করে 21 থেকে 25 দিনের মধ্যে আমরা মূল জমিতে রোয়া করি। সেই রোয়া করার পরে দেখা যায় 35 থেকে 40 দিনের মধ্যে এই মাজরা পোকার আক্রমণ হয়। রোয়ার পরে পরে একবার হয়, সেটা হচ্ছে যখন পাশকাঠিটা ছাড়ে। পাশকাঠি ছাড়ে নর্মালি হচ্ছে 16 থেকে 21 দিনের মধ্যে পাশকাঠি ছাড়া শুরু হয়ে যায় বড় করে। তারপরে ওই সময়টাতে একবার হয়, হলে কি হয়, এটা মানে মাঝখানের যে পাশকাঠিগুলো সেটা শুকিয়ে যায়। প্রথমে হালকা হলুদ রঙের হবে, তারপরে অরেঞ্জ কালার হবে, তারপরে আস্তে আস্তে ডিপ অরেঞ্জ হবে। তারপরে যদি আমি আস্তে করে টান দিই, যেটা শুকিয়ে গেছে সেটাকে যদি আস্তে করে টান দিই, ওই পাশকাঠিটা উঠে আসে, তখন আমরা ধরে নেবো এটা মাজরা পোকার জন্য হয়েছে। যে মাজরা পোকা হয়েছে, কিন্তু সেই সময়টা যেহেতু গাছের যৌবন দশা, সেই সময় তখন সাইড থেকে আরও পাশকাঠি ছাড়তে পারে, তাতে ফলনের খুব বেশি ক্ষতি হয় না। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে এই মাজরা পোকা আবার ধান গাছের যখন শীষ আসা শুরু হয় সেই সময় একবার এই মাজরা পোকার আক্রমণ হয়। সেটা দেখলে আমরা কি করে বুঝবো, যে সাদা রঙের একটা শীষ হয়, সেটাকে আমরা গ্রামের দিকে বককাঠি বলে ওরা কৃষক বন্ধুরা আমাদের। এবং সেই সময়ে সাদা বককাঠিটা যখন হবে তখন সেই সময় কিন্তু ধান টোটালটাই চিটে হয়ে যাবে। ওই সময় আর কিন্তু দিয়ে ওষুধ দিয়ে লাভ হবে না। তাহলে কখন দেবে, যে সময়টাতে দেখবে যে ধান গাছের প্রতি বর্গ স্কোয়ার মিটারে যদি একটা করে হলুদ মাজরা পোকা থাকে বা একটা ডিমের গাদা থাকে বা 3 থেকে 4টে যদি সাদা শীষ থাকে, তখনই ওষুধ দিতে হবে। আরেকটা জিনিস কি করতে হবে, যে যখন বীজতলাতে যখন থাকবে চারা ভাঙার প্রায় 6 থেকে 7 দিন আগে ওইটাতে বিভিন্ন দানা ওষুধ পাওয়া যায়, গ্রেনুলার ইনসেক্টিসাইড, সেটা ওই 7 থেকে 10 দিন আগে ওই বীজতলাতে
প্রয়োগ করতে হবে। আচ্ছা। সঙ্গে অল্প পরিমাণে ইউরিয়া সার দেবে। আচ্ছা। দিলে কি হবে, ইউরিয়া সারটা দেওয়ার কারণ হচ্ছে বিষটা দেওয়া হয়েছে, সেটা গাছ তাড়াতাড়ি টেনে নেবে, কারণ এটার মধ্যে প্রধান খাদ্য যেহেতু গাছের নাইট্রোজেন গঠিত সার, ওইটা সঙ্গে সঙ্গে টেনে নেবে। আচ্ছা। তাহলে এইটা নিয়ন্ত্রণ, এইটা যে আপনি যে বলছেন নিয়ন্ত্রণের কি উপায়, নিয়ন্ত্রণ বিভিন্ন রকমের হবে এবং বিভিন্ন ধরনের দানা ওষুধ বলতে কার্বোফিউরান 3G আছে, তারপর হচ্ছে ফিপ্রোনিল আছে, ক্লোরোপাইরিফাস আছে, কার্টাপ হাইড্রোক্লোরাইড আছে, আমাদের ফাটারা আছে, অনেক দানা ওষুধ আছে। যে কোনো দানা ওষুধ একটা আমাকে পরিমাণটা যেন ঠিক থাকে সেইভাবে কিন্তু প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু নিয়ন্ত্রণটা একদম ঠিকঠাক হবে। মানে আলাদা আলাদা সমস্যার আলাদা 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 নিয়ন্ত্রণ ব্যবস্থা। আচ্ছা, এই যে বলছিলেন যে ধানের পাতা মোড়া হ্যাঁ, পোকা, পাতা মোড়া পোকা, এটা তাহলে ঠিক কখন হচ্ছে? পাতা মোড়া পোকাটা সাধারণত আমরা দেখেছি ধান গাছের যখন বয়স 40 দিনের মতো হয়, সেই সময় এই পাতা মোড়ার আক্রমণ হবে। পাতাটা যত, ধান গাছের পাতা যত চওড়া হবে, সে চওড়া পাতাতে বেশি হবে আক্রমণটা। আচ্ছা, আচ্ছা। কারণ এটা ফোল্ড করাটা সুবিধা, মোড়ানোটা সুবিধা, এবং ঢুকে ওইটার ভেতরে ফোল্ড করে ওইটার ভেতরে যে শালক সংশ্লেষ যেটাতে হয়, ক্লোরোফিল অংশটা পাতার, সেই অংশটাকে ওরা নষ্ট করে কুড়ে খেয়ে নেবে, সবুজ অংশটা খাবে, যার ফলে দেখা যাচ্ছে সাদা ছোপ ছোপ দাগ পড়ে যাবে। তো ক্লোরোফিল অংশ যদি ধান গাছের কমে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের উৎপাদন অনেকটা ব্যাহত হবে। এবং সেই ক্ষেত্রে মোটামুটি আমরা দেখেছি জুন থেকে অক্টোবর মাসে সবচেয়ে বেশি হয়, সাদা ছোপ ছোপ দাগ থাকে। তাহলে সেই জায়গাতে আমাদের রাসায়নিক কীটনাশক বা অন্যান্য যে সমস্ত মেজার আছে সেগুলি নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা ক্লোরোপাইরিফাস 20 EC বলে একটা ওষুধ পাওয়া যায়, সেটা প্রয়োগ করলে আমার খুব ভালো কাজ হবে। তাছাড়া আমরা দেখছি ফিপ্রোনিল 5 EC, সেটা যদি আমরা 2 মিলিলিটার প্রতি লিটার জলে যদি আমরা প্রয়োগ করি, সেক্ষেত্রে কাজ ইন্ডক্সিকার খুব ভালো রাসায়নিক কীটনাশক, সেটাও প্রয়োগ করতে পারি। এরকম আরও অনেক আছে। এইটা একটা করলে অনেকটা ভালো নিয়ন্ত্রণ পদ্ধতি করা যাবে এটা। আচ্ছা, আপনি যে আরো একটা পোকার আক্রমণের কথা বলছিলেন, সেটা হলো ওই শ্যামা পোকা আর বাদামি শোষক পোকার আক্রমণের কথা বলছিলেন। এগুলো কিভাবে চেনা যাবে এবং কিভাবে সুরক্ষা পাওয়া যাবে? দুটোই একই গোত্রের শোষক জাতীয় পোকা, এবং এরা যখন খায়, বিশেষ করে বাদামি শোষক পোকার ক্ষেত্রে দেখা যায় যে ওরা হচ্ছে গাছে সবসময় থাকে, কিন্তু এরা হচ্ছে গাছের একদম জলের কাছাকাছি অংশে, কাণ্ডের নিচের অংশে থাকে, নিচের দিকে থাকে। এরা হচ্ছে ফটোপিরিয়ড নেগেটিভ, যার ফলে ওরা আলো বাতাস পছন্দ করে না, যার জন্য একদম জলের কাছাকাছি থাকে। এবং ধান যখন পাকতে শুরু করে, ফুল আসা থেকে সেই সময় ওদের তীব্রতা অনেকটা বেড়ে যায়, ওদের পপুলেশন অনেকটা বাড়ে। সেই সময়টা আমাদের সবার ফেস্টিভ্যাল সিজন থাকে, সবাই একটা আনন্দ উৎসব করতে থাকে, কিন্তু সেই সময়টাতে একটু যদি মাঠে যদি নেমে যদি কৃষক বন্ধুরা দেখেন, তাহলে বুঝতে পারবে যে কি ধরনের আক্রমণ হচ্ছে এবং কি কি পোকা হচ্ছে। যদি দেখা যায় যে এই বাদামি শোষক পোকা যদি আমাদের এই গাছে ধানে যদি আক্রমণ করে, তাহলে 3 থেকে 4 দিনের মধ্যে কাণ্ড থেকে সমস্ত রসটা খেয়ে নেবে, খাওয়ার ফলে গাছটা টোটালি খড়ের মতো হয়ে যাবে, যেটাকে আমরা বিজ্ঞানের ভাষা বলি হপার বার্ন বলি। আচ্ছা। এবং সেই ক্ষেত্রে ধান চিটে হয়ে যায় এবং প্যাচ প্যাচ করে মানে একটা প্যাচ সিস্টেম করে এটা গাছগুলি বসে যাবে। এই ক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই মাঠ কিন্তু পরিদর্শন করতে হবে। মাঠ পরিদর্শন হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা কতদিন অন্তর অন্তর করবে? সেটা এমনি সাধারণত আমরা বলি প্রথম দিক দিয়ে 7 দিন অন্তর অন্তর, কিন্তু যখন ফুল আসা শুরু হবে তখন 3 দিন পর পর একবার করে মাঠে দেখতে হবে কোনো রোগ পোকা হয়েছে কিনা, তাহলে দেখতে পাবেন যে এই পোকাগুলো আপনার গায়ের সঙ্গে সঙ্গে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই সবুজ শ্যামা পোকার ক্ষেত্রে আবার হবে কি, যে গাছের পাতার ধাত থেকে হলুদ হয়ে যাবে প্রথমে, তারপর অরেঞ্জ কালার হবে এবং গাছটা বিভিন্ন জায়গাতে চাক চাক ভাবে বসে যায়। সব দুটোর ক্ষেত্রে একই নিয়ন্ত্রণ ব্যবস্থা। ইমিডাক্লোপিড যেটা হচ্ছে 3 মিলিলিটার 10 লিটার জলে, 10 লিটার জলে প্রয়োগ করতে হবে 3 মিলিলিটার। আর এছাড়া আমরা বুপ্রোফেজিন বলে একটা রাসায়নিক কীটনাশক পাই, সেটাও আমরা ব্যবহার করতে পারি, বা প্রোফেনফস বলে একটা রাসায়নিক কীটনাশক আছে, 2 থেকে 2.5 ml প্রতি লিটার জলে দিতে হবে। আর যদি বাদামি শোষক পোকা হয়, কতগুলো জিনিস অবশ্যই কৃষক বন্ধুদের করতে হবে। এক হচ্ছে মাঠে যদি জল থাকে জলটাকে বের করে দিতে হবে, আচ্ছা, যেহেতু ওরা জল ভালোবাসে, জলের কাছাকাছি থাকে। যদি সেই সময় কোনো চাপার নাইট্রোজেন ঘটিত সার দেওয়ার থাকে সেটা বন্ধ রাখতে হবে, সেই সময় পটাশ সার দেবে। 7 থেকে 8 সারি পর ধান গাছগুলি পাশ ঠেলা করে দিতে হবে, যাতে সেখানে কেন করবে সেটা আলো বাতাস একটা লাঠি দিয়েও করতে পারে, আলো বাতাসটা যাতে বেশি হয়। পরের বছর যখন ধান রোয়া করবে 7 থেকে 8 সারি পর একটা করে সারি বাদ দিয়ে কিন্তু ওই জমিতে রোয়া করতে হবে, কারণ বাদামি শোষক পোকা একবার যদি হয় জমিতে, এটা প্রতি বছরে হবে।
আচ্ছা, আমরা তো একটা শুনে থাকি যে ধানের খোলার মাকড়, হ্যাঁ, তো এই খোলার মাকড়ের আক্রমণ হলে আমরা কি করব এবং কিভাবে প্রতিকার করার চেষ্টা করব? ধানে আমরা দেখেছি দু ধরনের মাকড় হয়, একটা হচ্ছে পাতাতে হয়, আর একটা হচ্ছে খোলার ভেতরে বা পেনিকেলও হয় এই মাকড়টা, যেটাকে ইংরেজিতে মাইট বলা হয়। তা মাকড় খালি চোখে বুঝাই যায় না, খুব ছোট। পোকাতে এমনিতে সবাই চেনে জানে, সব 3 জোড়া পা থাকে, মাকড়ের ক্ষেত্রে 4 জোড়া পা থাকে। এরা খুবই ছোট এবং ওই মাইক্রোস্কোপ বা আতস কাচ ছাড়া বোঝা যাবে না। এই ক্ষেত্রে একটা হচ্ছে পাতাতে হয়, পাতাতে হলে ওদের যে খাওয়ার যে ইয়েটা, মুখের ইয়েটা, ওইটা পেডিপাল্প বলে, ওইটা পাতা থেকে রসটা শুষে খায়, যার ফলে হলুদ রঙের স্পট স্পট পড়ে যায় পাতার মধ্যে। প্রথমে সাদা থাকে, তারপরে হলুদ ছোপ ছোপ দাগ পড়ে যায়। এইটা আবার আরেকটা হচ্ছে খোলার ভেতরে মাকড় হয়, যেটা শীত মাইট বলি। সেটা কিন্তু আমাদের এখন, যেহেতু আমি বারবার বলছি গ্লোবাল বিশ্ব উষ্ণায়নের জন্য এই সমস্ত মাকড়ের আক্রমণ দিনকে দিন বাড়বেই। সেই ক্ষেত্রে করতে হবে কি, মাকড়ের জন্য স্পেসিফিক মাকড়নাশক, অন্য কোনো ওষুধে কাজ হবে না কিন্তু। সেই স্পেসিফিক মাকড়নাশক কি আছে, ফেনাজোকুইন আছে, আর কি আছে, নিম ঘটিত আমরা করতে হবে। প্রোপারজেট বলে একটা রাসায়নিক কীটনাশক আছে, ফেনাজোকুইন 1 মিলিলিটার প্রতি লিটার জলে, প্রোপারজেটও 1 মিলিলিটার। হেক্সিথায়াজক্স একটা নতুন আমাদের রাসায়নিক কীটনাশক বেরিয়েছে, সেটা খুব মাকড়ের ক্ষেত্রে কাজ হয় ভালো। সেগুলি কিন্তু 7 থেকে 10 দিন পর 2 বার করে স্প্রে করতে। যে কোনো রাসায়নিক কীটনাশক 2 বারের বেশি অ্যাট এ টাইম যাতে স্প্রে না করে, যখনই করবে 7 দিন বা 10 দিন পর। আর এই পামরি পোকার কথা বলছিলেন? পামরি পোকাটা অনেকটা হচ্ছে বীজতলা থেকে শুরু করে একদম ধান কাটা পর্যন্ত, বিশেষ করে বেশি হয় একদম বীজতলা থেকে, কালো রঙের হয়, এটাকে লক্ষ্মী পোকাও বলে। এরাও যখন ধানের জমির ক্ষতি করে তখন পাতা থেকে সবুজ অংশটা খেয়ে নেয় এবং লম্বালম্বিভাবে সাদা সাদা ছোপ ছোপ দাগ পড়ে। এটার ক্ষেত্রে আমরা কি করব, এদের পূর্ণাঙ্গ এবং অপূর্ণাঙ্গ দুটো দশাই ক্ষতি করে। এবং এই পামরি পোকার ক্ষেত্রে জুলাই থেকে সেপ্টেম্বর মাস সবচেয়ে বেশি হয়। এবং এই ক্ষেত্রে আমাদের যে কোনো ইটুপ্যানফক্স বলে একটা রাসায়নিক কীটনাশক পাওয়া যায়, সেটাও খুব ভালো কাজ করবে। ক্লোরোপাইরিফস ভালো কাজ করবে, প্রোফেনোফস ভালো কাজ করবে, আর হচ্ছে ইমিডাক্লোরপিড। এই কতগুলি ওষুধ আছে যেগুলো আমরা খুব ভালোভাবে আমরা প্রয়োগ করতে পারি। থায়োমিথাক্সাম বলে একটা পাওয়া যায়, সেটাও খুব ভালো কাজ করবে। আচ্ছা আচ্ছা। আর গন্ধি পোকার যে কথা বলছিলেন, এর আক্রমণের লক্ষণ এবং তার সুরক্ষার গন্ধি পদ্ধতি? পোকাটা হচ্ছে ধান গাছ যখন ফুল আসে, ফুল থেকে যখন দুধ আসে, দুধ হয়, ধানটাকে চাপ দিলে নরম হয়ে যাবে, সেই সময় ওরা এই গন্ধি পোকা খায়। এবং ওদের খাওয়ার যে মুখটা হচ্ছে একদম সূচের মতো, নিডেল লাইক স্ট্রাকচার। ওরা যখন আক্রমণ করে তখন এই রসটামটাকে ওরা ধানের ভেতরে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে আস্তে দুধটাকে খেয়ে নেয়। এবং সেই ক্ষেত্রে যেহেতু ওই সময় ফুল আসে, সেখানে আমরা বলি যে রাসায়নিক কীটনাশক বেশি প্রয়োগ করা যাবে না। সেক্ষেত্রে নিম জাতীয় একমাত্র বোটানিক্যাল পেস্টিসাইড আমাদের নিম, সেটাই প্রয়োগ করতে হবে। নিমাজল F 1%, নিমাজল F 5%, ইকোনিম, এই সমস্ত অনেক আছে। যে কোনো একটা নিম জাতীয় ওষুধ বা একটা কাপড়ের পুটলির মধ্যে শামুক বা ব্যাঙাচি এই সমস্ত পচিয়ে তার সঙ্গে দানা ওষুধ দিয়ে যদি আমরা যে টোপ হিসাবে ব্যবহার করি, তাহলে গন্ধি পোকাগুলি ওর রসটা খেতে আসবে। পচা শামুক বা পচা ব্যাঙাচি এই সমস্ত যে রসটা খেতে আসবে, তখন এরা যেহেতু বিষ দেওয়া আছে সঙ্গে সঙ্গে ওইটা মারা যাবে। তো এই যে দুধ হলো ধানের, তারপরে তো ধান আস্তে আস্তে আরো একটু পরিপক্ক হলো, তো তখন যে শীষ কাটা এবং লেদা পোকার যে আক্রমণ হয়, সেটা নিয়ন্ত্রণে চাষি বন্ধুরা কি করবেন? যখন আমরা ধান কাটবো সেই সময় গিয়ে দেখে যে পরের দিন সকালে গিয়ে যে শীষটাকে কেটে মাটিতে ফেলে রেখেছে, এইটা হচ্ছে শীষ কাটা লেদা পোকার বিশেষ করে যে লক্ষণটা। এবং এদের ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের বিশেষ করে ল্যামডা সাইহ্যালোথ্রিন 5SC বলে একটা পাওয়া যায়, সেটা 1 মিলিলিটার প্রতি লিটার জলে খুব ভালো কাজ করে। তাছাড়া ইন্ডক্সিকার 15.8 SC, সেটা হচ্ছে @2 মিলিলিটার, 2 মিলিলিটার প্রতি লিটার জলে। ওষুধের মাত্রা কিন্তু সবসময় ঠিক রাখতে হবে। তো এই যে আপনি এতগুলো কীট এবং এতগুলো কীটের কীটনাশক বা নিয়ন্ত্রণের কথা বললেন আর কি, তো একদম শেষে আপনার থেকে একটু জানতে চাইবো যে সুসংহত উপায়ে কীট বা কৃষি শত্রু নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা যদি একটু ছোট করে বলেন। এই যে সুসংহত উপায় মানে হচ্ছে যেটাকে আমরা সবাই জানি IPM, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। সেটার মূল বিষয় যেটা হচ্ছে যে সম্ভাব্য সমস্ত রকমের যে সমস্ত আমাদের পদ্ধতিগুলি আছে সেরকম কৃষি শত্রু দমনের, সেগুলিকে একসাথে করা। যেমন পরিচর্যাগত আছে, যান্ত্রিক, ভৌতিক, জৈবিক এবং সবশেষে প্রয়োজন ভিত্তিক রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হবে। এইটা হচ্ছে সুসংহত উপায়ে। IPM যেটা আমরা সুসংহত উপায় বলছি, সেটা এক হচ্ছে পরিবেশ দূষণ রোধ করতে হবে, তাহলে পরিবেশটা কোনো রকমের নষ্ট হবে না।
তারপর হচ্ছে বাস্তুতন্ত্রের সমতা। আমরা চাই না কোনো মানে পোকা বা একদম সমস্ত কিছু যাতে একবারে সবকিছু পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায়, কেউ চায় না। এবং ওদের যেটা চরম সীমা, সেই সীমাটা ক্রস করলে, অর্থনৈতিক চরম সীমা ক্রস করলে আমরা বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করি। তাছাড়া আমরা কি করি, যে কৃষি শত্রুকে নির্মূল না করে ইটিএল এর নিচে রাখতে বলছি আমরা, এবং শস্য রক্ষাকে সাধারণের পক্ষে যথাসম্ভব নিরাপদ ও লাভজনক করতে হবে। এইসব করতে গিয়ে আমরা বলেছি মেইন যেগুলো হচ্ছে অবশ্যই সব ক্ষেত্রেই কিন্তু বীজ শোধন, আমাদের যেমন বাচ্চাদের টিকাকরণ করি, আর গাছের হচ্ছে বীজ শোধন, বীজতলা শোধন, এটা হচ্ছে টিকাকরণ, এটা কিন্তু অবশ্যই করতে হবে। আর কি করতে হবে, পরিষ্কার কীটমুক্ত নিরোগ সংশোধিত বীজ, সার্টিফাইড বীজ ব্যবহার করতে হবে। আমরা যথেচ্ছভাবে রাসায়নিক সার বা এই সমস্ত ব্যবহার, মাটিতে জৈব সার অবশ্যই প্রয়োগ করতে হবে, বা অন্যান্য যে সমস্ত ফার্মইয়ার্ড ম্যানুর যেগুলি পাওয়া যায় সেগুলি আমরা, বায়োমাস, সেগুলি ব্যবহার করতে পারি, সেটা একটা করব। মাটি পরীক্ষার ভিত্তিতে আমরা রাসায়নিক সার প্রয়োগ করব। আর কি করতে হবে, বাদামি শোষক পোকার ক্ষেত্রে 7 থেকে 8 সারি পর পর একটা করে লাইন বাদ দিতে হবে, এবং 15 থেকে 20 সেন্টিমিটার ডিস্টেন্সে গাছ লাগাতে হবে। 15 সেন্টিমিটার গাছ থেকে গাছের দূরত্ব থাকবে, আর লাইন থেকে লাইনের দূরত্ব থাকবে 20 সেন্টিমিটার। সন্ধ্যেবেলা সবাই মিলে যৌথভাবে যদি আমরা আলোক ফাঁদ জ্বালাই হাই পাওয়ারের লাইট দিয়ে। আর কি করতে হবে, শত্রু পোকা এবং বন্ধু পোকা এদের যাতে সঠিক পরিমাণে 1:1 থাকে, তাহলে সেইটা অবশ্যই দেখব। কারণ বন্ধু পোকা যদি সব নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু শত্রু পোকার আক্রমণ আরও বাড়বে। আমাদের পশ্চিমবঙ্গে একটা ফিঙে পাখি আছে, ফিঙে পাখি কালো রঙের লেজঝোলা, সেটা যদি আমাদের জমিতে যদি আমরা যদি বাঁশের বা ডালা পুঁতে দিই, তাহলে পাখিগুলি ওখানে বসবে, তাহলে যে সমস্ত লেদা গাছের মধ্যে বসবে তাদেরকে ওই পাখি অনেক, ওর আইসাইট অনেক ভালো, দূর থেকে দেখবে, ওই লেদাটাকে খাবে। এই জিনিসগুলো অবশ্যই করতে হবে। কয়েকটা জিনিস ম্যান্ডেটরি করতে হবে কৃষক বন্ধুদের, করলে তাতে ফলন বাড়বে। আমরা সবসময় বলি লো কস্ট বা নো কস্ট, অল্প খরচায় যাতে লাভবান হয় সমস্ত কৃষক বন্ধুরা, সেটা আমরা চেষ্টা করব। ম্যাটিক্স কৃষি পাঠশালা আজ আমরা এখানেই শেষ করব। আজকের আমাদের বিষয় ছিল আমন ধানের প্রধান কীটশত্রু এবং তার নিয়ন্ত্রণ। এই বিষয়ে এতক্ষণ আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনা করলেন ডক্টর কিঙ্কর সাহা, রাজ্য কীটতত্ত্ববিদ, পশ্চিমবঙ্গ সরকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর।
90.8 megahertz community radio, Jadavpur University.